রাজনৈতিক কার্যক্রম কোনো করিনি, আমরা চুপচাপ বসছিলাম বাড়িতে। তো আপনারা কয়েকদিন আগে দেখলেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মাননীয় অমিত শাহজি যিনি ভার্চুয়াল র্যালি করলেন, প্রচুর আমরা সাড়া পেয়েছি। তো সারা পশ্চিমবাংলায় ঠিক হয়েছে যে প্রত্যেকটি জেলাতে সদর যে জায়গা আছে সেখানে আমরা প্রেস মিটের মাধ্যমে মানুষকে জানাবো। তো আজকে আমাদের শান্তনু দাস সারা পশ্চিমবাংলার দায়িত্বে আছেন এটাতে, এবং জ্যোতির্ময়দা আছেন আমাদের এখানে মাননীয় এমপি এবং দলের সাধারণ সম্পাদক রাজ্যের। তো ওনারাই প্রেস মিটটা করবেন, সঙ্গে আমি তো আছি জেলা সভাপতি হিসাবে। তো আমি আপনাদেরকে বলবো যে অনুষ্ঠানটা শুরু করার জন্যে এ বিষয়ে মাননীয় জ্যোতির্ময়দাকে আমি জ্যোতির্ময়দা সেটা হচ্ছে কেন্দ্রে দ্বিতীয় যে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির পার্ট 2 যে সরকার, সেই সরকারে 1 বছর হয়ে গেল। তার মধ্যেই বিশ্ব মহামারী করোনায় আক্রান্ত সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ, আমাদের বাংলাও, আমাদের পুরুলিয়া। খুবই দুঃখজনক। অনেক লোক এই মহামারীতে আক্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে চলেও গেছেন, খুব কষ্টকর। আবার তাতে খুশিরও খবর আছে কি অনেকজন এই মহামারীতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েও ফিরেছেন। দুটোই চলছে। যাই হোক, তার সঙ্গে আমাদের দিনা কয়েক আগে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি ভার্চুয়াল র্যালির মাধ্যমে কয়েক কোটি লোককে সম্বোধন করলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্যোগে। তাতে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কীভাবে তিলে 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 শ্মশান যাত্রার দিকে নিয়ে যাচ্ছেন তা তুলে ধরেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যেভাবে আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে তোলার জন্যে জিডিপির 10% 21 লক্ষ কোটি টাকা পেশ করেছেন, সেই বিষয় নিয়েই আজকে আমাদের প্রেস মিট হবে এবং আরও অন্যান্য বিষয় থাকবে। সেই প্রেস মিটের মূল রূপে মাননীয় শান্তনদা আমাদের কাছে রাখবেন। শান্তনদা। পুরুলিয়াতে, ঠিক আছে, পুরুলিয়াতে অনেক দিন পরে, নির্বাচনের পরে বোধহয় দ্বিতীয়বার, লোকসভা ভোটের পরে দ্বিতীয়বার আপনাদের সামনে মুখোমুখি হয়েছি। একটা সময় পুরুলিয়া খুব আসতাম, এখন আসা একটু কমে গেছে। বিদ্যাসাগরদা এবং জ্যোতির্ময়দা বিষয়গুলো রেখেছেন। আপনারা সকলেই জানেন যে আমাদের ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন কি বলেছেন। আমি তাও 2-3টে বিন্দু পয়েন্ট আপনাদের সামনে রাখতে চাই। বিষয়গুলো খুব ক্লিয়ার এবং পরিষ্কার। আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না। 10 বছরে মনমোহন সিংয়ের সরকার 2 লক্ষ কোটি টাকারও কম দিয়েছিলেন এই রাজ্য সরকারকে। আর ভারতীয় জনতা পার্টির 5 বছরের সরকার, আমি নতুন সরকার বলছি না, 14 থেকে 19-এর সরকার 4,48,214 কোটি টাকা দিয়েছে। মনমোহন সিং আর আমাদের সরকার দিয়েছে 5 বছরে 4,48,214 কোটি টাকা। ফিনান্স কমিশনের রেকমেন্ডেশনে আমাদের সরকার 42% রেভিনিউ শেয়ার দেয়। যে রেভিনিউ কালেকশন হয়, আপনারা জানেন সরকারের রেভিনিউ কিভাবে কালেকশন হয়। আগে মূলত ইনকাম ট্যাক্স দিত সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের কাছে ছিল স্টেট ট্যাক্স, যা এখানে সেল ট্যাক্স নামে পরিচিত ছিল। এখন পরিবর্তন হয়েছে, এখন জিএসটি এসছে। আগে কেন্দ্র সরকারের 32% শেয়ার মাত্র পেত রাজ্য সরকারগুলো,
তাও সেটা ছাড়া হতো না। আজকের দিনে ভারত সরকারের কালেকশনের 42% রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হয়, 42%। ফিনান্স কমিশনের রেকমেন্ডেশনে ঝুলিয়ে রাখা হয় না, ছেড়ে দেওয়া হয়। রাজ্য সরকার বলছেন 53 কোটি টাকা বাকি আছে। আমি আপনাদের মনে করাতে চাই, সম্ভবত দিনটা ছিল 21শে মার্চ কি 22শে মার্চ, নবান্নতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে আমি আর আমাদের রাজ্যের সহসভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার সেই বৈঠকে অ্যাটেন্ড করেছিলেন। উনি আমাদেরকে দেখে বললেন, আপনারা একটু কেন্দ্র সরকারকে বলুন না 1000 কোটি টাকা তো আমাকে দিক। আমি একদম স্পষ্ট করে বলছি, রেকর্ডিং আছে নবান্নর, খোঁজ করে দেখুন, মুখ্যমন্ত্রীকে চালাতে বলুন। উনি আমাদেরকে বললেন 1000 কোটি টাকা তোমাদের দিক। আমরা বেরিয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বললাম। পরের দিনই কেন্দ্র সরকার রাজ্য সরকারকে 1300 কোটি টাকা পাঠিয়ে দিয়েছিল। তারপরে বলছেন নেই 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 নেই। আর যদি কিছু না থাকে তাহলে আপনি এই লকডাউনের সময়ও 1300 কোটি টাকা ক্লাবকে দিলেন কি করে? এই লকডাউনের সময়ও 1300 কোটি টাকা ক্লাবকে রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা তো দিতে চাই। এই যে করোনা কোভিডে এত মানুষ আক্রান্ত হয়েছেন, কোনো হাসপাতাল বিল করেছে আমাদের কলকাতা শহরে 40 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। আয়ুষ্মান ভারত যদি পশ্চিমবঙ্গে লাগু হয় তাহলে 5 লক্ষ টাকার চিকিৎসা বিনা পয়সায় হবে। অন্য রাজ্যের লোকের চিকিৎসা পশ্চিমবঙ্গে হচ্ছে, যেখানে রুবিতে হচ্ছে, নাম করে আমি বেসরকারি হাসপাতালগুলোর বলছি, ইন্টেনশনালি বলছি, অ্যাপোলোতে হচ্ছে, পিয়ারলেসে হচ্ছে, বিনা পয়সায় হচ্ছে, কারণ ওই রাজ্যগুলো আয়ুষ্মান ভারত লাগু করে দিয়েছে। তো আমাদের রাজ্যে তো এত খারাপ অবস্থা কেন? স্বাস্থ্যসাথীর কার্ড তো কেউ পাচ্ছে না, কোনো হাসপাতাল স্বাস্থ্যসাথীর কাজ করে না, কারণ হাসপাতালগুলো হচ্ছে স্বাস্থ্যসাথীর বিল তা ক্লিয়ারই হচ্ছে না। প্রত্যেক কৃষককে 6000 টাকার ব্যবস্থা কেন্দ্র সরকার করেছেন, লিস্টই পাঠালেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দিদি আপনি শনিবার পাঠিয়ে দিন লিস্ট, আমরা সোমবার সবাইকে টাকা পাঠিয়ে দিই। প্রত্যেক কৃষকের 6000 টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল, পাওয়া যাচ্ছে না। খালি দাও 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 দাও। কেন? টাকা দিয়ে কি হবে? লুটপাট করবে বলে। এই যে টাকা এসছে, আমাকে বিদ্যাসাগর দা জানালেন, আমফানের টাকা এসছে, এখানে 1000 কোটি টাকা কেন্দ্র দিয়েছিল, আপনারা জানেন। তো এখানে যে লোকটার কিছু নেই সে কিছু পাচ্ছে না, কিন্তু পঞ্চায়েত প্রধানের বদান্যতায় তার ঘনিষ্ঠ লোকজন যা দোতলা বাড়ি আছে সেও পেয়েছে, তৃণমূল কংগ্রেসের। তাহলে একে দিয়ে কি হবে? শুধু লুটপাট করার জন্য, ক্লাবকে টাকা দেওয়ার জন্য, শুধু খেলার জন্য, মেলার জন্য, লীলার জন্য টাকা। 56,000 কোটি টাকা কি বেসিসে রাজ্য সরকার চাইছে তার হিসাব এখনো তারা দেননি। আমরা দিতে রাজি আছি তো, কৃষকদের টাকা দেবো, আয়ুষ্মান ভারতের জন্য যা খরচা লাগে দেবো, কিন্তু রাজ্য সরকারের হাতে এমনভাবে টাকা দেওয়া সম্ভব নয় যারা ক্লাবকে টাকা দেবে, যারা মাতালদের পয়সা দেবে, যারা লীলাতে পয়সা দেবে, যারা উৎসবে পয়সা দেবে, তাদেরকে পয়সা দেওয়া যায় না। একটি বিষয় এসছে, এই পুরুলিয়া, এখানকার মাননীয় সাংসদ জ্যোতির্ময় দাও জানেন, এবং ওনার সক্রিয় সহযোগিতায় পশ্চিমবঙ্গের বাইরের বহু মানুষকে আমরা পশ্চিমবঙ্গে ফেরাতে পেরেছি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। আমি আপনাকে 3-4টে ঘটনা বলছি স্পেসিফিক্যালি। ঝাড়গ্রামের যে বর্ডার, সেই বর্ডার দিয়ে শ্রমিকদেরকে আটকানো হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন সময় হয়েছে। রাজ্য সরকার কেন্দ্রের কাছে টোটাল রিকোয়ারমেন্ট দিয়েছিল 105খানা ট্রেনের। 105টা ট্রেনে কতগুলো লোক আসবে? 105 × 1000 করুন, 1 লক্ষ মানুষ আসবে। আর পশ্চিমবঙ্গের শ্রমিক বাইরে কত আছে জানেন? 45 লক্ষ। 45 লাখ শ্রমিক আছে পশ্চিমবঙ্গের বাইরে, কারণ এখানে তো ঘুটি ভাজা, চপ বিক্রি করা, মুড়ি ভাজা আর চানাচুর বিক্রি করার বাইরে কোনো কাজ নেই, সবই তো বন্ধ হয়ে গেছে। আর তোলাবাজি আছে, সেটা তৃণমূলের লোকেরাই করতে পারে। 45 লক্ষের মধ্যে 1 লক্ষ লোকের ফেরানোর ব্যবস্থা রাজ্য সরকার রাজি ছিল। ভারত সরকার বললেন প্রত্যেকদিন 105টা ট্রেন দরকার। দ্বিতীয় একটা বিষয়, রেল সিস্টেম করেছিল যে রাজ্য সরকার একটা ওয়েবসাইট বানাবে,
সেই ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিকরা রেজিস্ট্রেশন করবে, তাই তো? সেই রাজ্য সরকার সেই নাম রেলের কাছে ফরওয়ার্ড করবে। রাজ্য সরকার একটি নাম রেলের কাছে ফরওয়ার্ড করেনি। আমাদের কাছে সব শ্রমিকরা ফোন করেছেন যে আমি তো রেজিস্ট্রেশন করেছি রাজ্য সরকারের ওয়েবসাইটে, তাহলে আমাকে নিতে ট্রেন আসছে না কেন? আমাকে তো রেলগাড়ি নিয়ে যাবে। রাজ্য সরকার সেই নামগুলো রেল বোর্ডে ফরওয়ার্ডই করেনি, যাতে এই শ্রমিকেরা ফিরতে না পারে। শ্রমিকেরা ফিরেছে, কোয়ারেন্টাইন সেন্টারে কিভাবে রাখা হয়েছে? একটা ঘরে 45 জন গাদাগাদি করে আছে, নারী পুরুষ শিশু মহিলা সব একসঙ্গে আছে। একজনের যদি ইনফেকশন হয়, যে কোনো রোগ, আমি কোভিড বলছি না, যে কোনো রোগ, ধরুন চিকেন পক্স হলো, সবাই ইনফেক্টেড হবে। ইনফ্লুয়েঞ্জা হলো, সবাই ইনফেক্টেড হবে। একজন সাংসদ বলেছেন, আপনারা জানেন, সিনেমার পর্দায় দেখেছেন, যে জামাই আদরে রাখবো নাকি। ভোটের সময় জামাই আদরে রাখবে, ভোট যখন হয় তখন সবাইকে জামাই আদরে দেখবেন রাখবে, রাখার চেষ্টা করবে। কাজের বেলা কাজই, কাজ পুরোলে পাজি। পশ্চিমবঙ্গে এই বিশাল সংখ্যক যে পরিযায়ী শ্রমিক হয়েছে তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি পশ্চিমবঙ্গের ছাড়াও কেন্দ্রে আমাদের যে সরকার চলছে সেই সরকারের কতগুলো সফলতার কথা আপনাদের কাছে বলতে চাই। প্রথম বড় সফলতা, আমরা যে দল করি সেই দলের প্রতিষ্ঠাতা, আমাদের সকলের গর্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন দেখেছিলেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হবে, সেটা সম্ভব হয়েছে। 370 ধারা আমরা রদ করবো বলেছিলাম, রদ করেছি। কাশ্মীরের আলাদা পতাকা সরিয়ে দেবো বলেছিলাম, সরিয়ে দিয়েছি। তার বিশেষ মর্যাদা তাকে থাকতে দেবো না বলেছি, থাকতে দিইনি। তাকে সম্পূর্ণ ভারতে বিলীন করবো বলেছি, করতে পেরেছি। কাশ্মীর গিয়ে আপনিও বাড়ি কিনতে পারেন, আপনিও জমি কিনতে পারেন, আপনিও চাকরি করতে পারেন, আগে করতে পারতেন না। রাম মন্দিরের ঘোষণা আমরা 1989 সাল থেকে করে আসছি যে রাম মন্দির বিজেপি ক্ষমতা আসলে বানাবে। বিজেপি সরকার রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছে। সমস্ত বাধাকে আমরা দূর করেছি। দেশে কোনো দাঙ্গা হয়নি, কোনো হাঙ্গামা হয়নি। এটা যে বিজেপি সরকারের সাফল্য। কংগ্রেস সরকার থাকলে এতক্ষণে হয়তো রক্তগঙ্গা বইত, কিন্তু বিজেপি সরকারের আমলে রাম মন্দিরের নির্মাণ হয়েছে বা হতে চলেছে, একটা দাঙ্গা কোথাও হয়নি। এটা বিজেপি সরকারের সব থেকে বড় সাফল্য। কোভিডের ক্ষেত্রে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের দেশটা ইটালি হয়ে যায়নি মৃত্যুর হারে, আমাদের দেশটা আমেরিকা হয়ে যায়নি যে একদিনে 10,000 মানুষ মারা গেছে। আমাদের জনসংখ্যা কিন্তু বিশাল, আমাদের জনসংখ্যার ডেন্সিটি বিশাল। বোম্বের ধারাবিতে বস্তিতে যত মানুষ থাকেন, পৃথিবীর অনেক দেশ আছে তাতে অনেক মানুষ থাকে না। সেই দেশের জনসংখ্যা বোম্বের ধারাবি বস্তির থেকে কম। অনেক সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আমাদের সরকার নিয়েছে। পশ্চিমবঙ্গের সন্দর্ভে যদি আসি, পশ্চিমবঙ্গে শুধু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, কোনো সিদ্ধান্তই নেওয়া হয় না। আপনারা দেখেছেন কালকে সুপ্রিম কোর্টের অবজারভেশন, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, একজন ডাক্তারবাবুকে ধরে নিয়ে গেল পুলিশ। কেন ধরে নিয়ে গেল? তিনি বললেন আমার শরীরে পিপিই দেওয়া হচ্ছে না, আমি ট্রিটমেন্ট করছি। টুইটারে লিখলেন। নিজেকে বাঁচানোর জন্য ইকুইপমেন্ট নেই, টুইটারে লিখলেন। এটা বলার জন্য পুলিশ ওনাকে ধরে নিয়ে গেছিল। আপনাদের নামে না, আপনার নামে সাংবাদিকদের নামে কতগুলো কেস হয়েছে। সাংবাদিকদের ঘন্টার পর ঘন্টা বলছে জেরা করা হয়েছে। এত কোভিড লেখা যাবে না। পৃথিবীর কোথাও শুনেছে আজ অব্দি যে ডাক্তারদের উপরে অডিট কমিটি? আমি অসুস্থ হলে আমার ট্রিটমেন্ট যিনি ডাক্তার করবেন, তিনি বলবেন আমার কি হয়েছে, কিন্তু আমার উপরে একটা অডিট কমিটি ডাক্তারদের উপরে। 9 বছরের সরকারে 11খানা ফিনান্সিয়াল অডিট কমিটি বানানো হয়েছিল, একটা রিপোর্ট বিধানসভায় জমা করেনি। কিন্তু ডাক্তারদের উপরে একটা অডিট কমিটি বানিয়েছেন, কারণ ডেঙ্গিকে যেমন চেপে রাখেন, ডেঙ্গি হয়নি বলতে হবে, ডেঙ্গিতে মারা যায়নি বলতে হবে, কোভিড হয়নি বলতে হবে, কোভিডে মারা যায়নি বলতে হবে। কারণটা কি? সব জায়গায় কোভিড হবে, আমি কোভিড ঠেকিয়ে দিলাম। এই যে মানসিকতা, অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ দেখাবো, এটাই বাংলার মানুষের ক্ষেত্রে বিপদ এনেছে, পুরুলিয়ার মানুষের ক্ষেত্রে বিপদ আনতে চলেছে, অন্য জেলার মানুষের ক্ষেত্রে বিপদ আসছে। আপনারা জানেন পুরুলিয়ার প্রতি আমাদের একটা আলাদা সেন্সিটিভিটি আছে। এখানে ত্রিলোচন মাহাতো, এখানে দুলাল মাহাতো, এদেরকে এখানে দুলাল কুমার, এখানে এদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমরা আন্দোলন শুরু করেছিলাম।
প্রথম জেলায় সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকের সেদিনের সর্বভারতীয় সভাপতি অমিত ভাই শাহ করেছিলেন। 104 জন কার্যকর্তা পঞ্চায়েত নির্বাচন থেকে এখনো পর্যন্ত আমাদের এখানে মারা গেছে পশ্চিমবঙ্গে। তো আমাদের পুরুলিয়ায় বোধ হয় 5 জন আছে, 6 জন আছেন পুরুলিয়ায় 6 জন মারা গেছেন। এর মধ্যে তৃণমূলের হাড়মাত্রা খুন করেছে শুধু বিজেপি করার অপরাধে। আমরা ক্ষমতায় আসলেই খুনিদেরকে বার করব, এদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। লাস্ট একটি বিষয় আপনাদের সামনে রাখি, পশ্চিমবঙ্গে কোনো সরকার বাস্তবিকতা আজকের দিনে নেই, তার ক্ষমতাও নেই চালানো, অথরিটি নেই, ক্ষমতা নেই, কিছু নেই। তৃণমূল কংগ্রেস দল এবং সরকার নির্ভর করছে মূলত প্রশান্ত কিশোর, কয়েকজন পুলিশ অফিসার এবং এনার ভাইপোর উপরে। মুখ্যমন্ত্রী সরকারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং নিয়ন্ত্রণ করেও কোনো রেজাল্ট হবে না। তার জন্য এখন উনি কখনো করোনা এক্সপ্রেস বা এই ধরনের বাক্য প্রয়োগ করছে, তারপর বলছেন আমি বলিনি, এটাও ভুলে যাচ্ছেন যে আজকের দিনে আমি এখন আপনাদের সামনে যে শব্দগুলো বলছি এর রেকর্ডিং আগামী 100 বছর থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি বলিনি, ভাবা যায় এই কোন রাজ্যে আমরা চলেছি? পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত বলুন, কৃষক সম্মান নিধি বলুন, রাজ্য সরকারের বকেয়া ডিএ বলুন, এগুলো সব ব্যবস্থা করব। আমরা ক্লাবকেও টাকা দেবো না, আমরা ইমামকেও টাকার ব্যবস্থা করব না, আমরা মেলাতেও টাকা দেবো না, আমরা উৎসবেও টাকা দেবো না, কিন্তু মানুষের জন্য আমরা কাজ করব। এইটুকু আপনাদের কাছে নিবেদন ছিল। মোদী সরকারের 1 বছর উপলক্ষে এবং বর্তমান পরিস্থিতি আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। আমি কলকাতা থেকে এসেছি, আপনাদের সাংসদ তো সবসময় আপনাদের সাথে বলেনি, বসেনি, আর আমার জেলা সভাপতিও আপনাদেরকে বিভিন্ন বিষয়ে জানান। এটুকু বলার ছিল। বাকি যদি আমাদের 3 জনের কাছে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। একটা প্রশ্ন হচ্ছে এখন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তৃণমূল কংগ্রেস, সবাই বলছে যে এখন আমফান এবং করোনা দুটোই চলছে, সেই সময় বিজেপি অলরেডি রাজনৈতিক প্রচার বা ভোটের প্রচার শুরু করছে। আমি একটা কথা বলি শুনুন, আমরা তো ঘোষণা করে করছি। আমার সাংসদে গতকাল তো ওনার বাড়ির সামনে তৃণমূল কিছু দুষ্কৃতিকারী পাঠিয়ে দিয়েছিল, তারা নাকি লাফালাফি করেছে, অনেক কাণ্ড কারখানা করেছে। আমরা লুকিয়ে চুরিয়ে করি না, আমি আপনাদের সামনে বলছি, অন ক্যামেরা বলছি। ফের যদি তৃণমূলের কাণ্ডটা করে, তৃণমূলের যত নেতা আছে সবার বাড়ির সামনে আমাদের লোকেরা কি ধর্নায় বসে যাবে। ফের যদি এই কাণ্ডটা করে, যত বড় সেজো মেজো নেতা আছে তাদের, এটা যদি বলেন রাজনীতি করা, হ্যাঁ রাজনীতি করছি। মুখ্যমন্ত্রী না বলে রাজনীতি করেন? মুখ্যমন্ত্রী লাল ইট নিয়ে সাদা গোল গোল দাগ কেটে রাজনীতি করেন? আমরা আপনাদের সামনে বলে রাজনীতি করছি, কারণ আমাদের বুকের পাটা আছে। আমরা রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের এই স্বেচ্ছাচারী ফ্যাসিস্ট সরকারকে মানুষের মাধ্যমে হটাতে চাই। তার জন্য তাকে যদি রাজনীতি বলেন আমরা করতে রাজি আছি। আজকে কল্যাণ ব্যানার্জি রাজ্যপালকে বিজেপির দালাল বলেছে। উনি কিসের দালাল? উনি ঠিক করুন না, উনি কিসের দালাল? মানুষের দালাল হন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তরপাড়া এলাকার সমাজ বিরোধীদের দালালি করে তো কিছু লাভ নেই, প্রমোটারদের দালালি করে তো লাভ নেই। উনি কিসের দালাল সেটা আগে প্রমাণ করুন। রাজ্যপাল যদি বিজেপির দালালের মধ্যে ক্ষতি কিছু নেই, বিজেপি মানুষের কাজ করে। উনি দয়া করে প্রমোটার আর সমাজ বিরোধীদের দালালি না করে মানুষের জন্য কাজ করুন। উনি কিসের দালাল সেটাকে প্রমাণ দিন। একটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের 1 বছর সম্পূর্ণ হয়ে গেছে নতুন যে সরকার, দ্বিতীয় দফা। পুরুলিয়ার থেকে আপনারা সাংসদ পেয়েছেন, এছাড়াও দুটো জায়গা থেকে আরও 2 জন সাংসদ পেয়েছেন। বাঁকুড়ার যেটা রয়েছে রঘুনাথপুর, আর যেটা আমাদের তো এই যে 3টে সাংসদ পুরুলিয়ার থেকে পেয়েছেন, 1 বছরের সরকারও হয়ে গেছে। পুরুলিয়ার জন্য কেন্দ্রীয় সরকার কি কাজ করেছে? আমরা পুরুলিয়ার জন্য সব কাজ করতে রাজি আছি। রাজ্য সরকার করতে দিলে তো আমার সাংসদের বিরুদ্ধে মামলা করে দেয়, মলস্টেশনের কেস করে, আমার সাংসদদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আমার কেন্দ্র সরকার সব কাজ করবে পুরুলিয়ার জন্য, ঝাড়গ্রামের জন্য, বাঁকুড়ার জন্য, আসানসোলের জন্য। রাজ্য সরকারকে কোঅপারেশন করতে। আমি তো বললাম আপনাকে, পুরুলিয়ার একটা কৃষক বাকি থাকবে না যার কাছে 6000 টাকা পৌঁছবে না। লিস্টটা তো সাংসদ দেবে না, লিস্টটা তো মমতা ব্যানার্জি দেবে। সেই লিস্টটা তৈরি করছেন না, সেই লিস্টটা দিচ্ছেন না, পয়সা নিয়ে লিস্ট তৈরি করছেন, তৈরি করে দিচ্ছেন না। আমাদের যেদিন সরকার আসবে সেদিন 2 দিনের মধ্যে আমরা লিস্ট তৈরি করে কেন্দ্রকে দেবো, সবার কাছে আমরা বকেয়া টাকাও পাঠাবো। আপনাদের নিজেদের হাতেও তো যেমন রেল রয়েছে, অনেক কিছু রয়েছে, সেগুলোতেই অনেক কিছু রয়েছে। রেলের জন্য জমি দরকার,
রাজ্য সরকার জমি দিক, পারমিশন দিচ্ছে না। রাজ্য সরকার এনওসি দিক। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, একদম ছোট্ট উদাহরণ। গতবারের ঘটনা, বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ছিলেন, রেল ওভারব্রিজ করবে, তার পারমিশন রাজ্য সরকার দিল না দীর্ঘদিন ধরে, এখনো কাজটা পেন্ডিং পড়ে আছে আসানসোল শহরে। রাজ্য সরকার যদি কোঅপারেট না করে, কেন্দ্র আরবিট্রারি করতে পারে, তখন তো মুখ্যমন্ত্রী বলবেন, আপনারাই বলবেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হচ্ছে। শুনুন, এখানকার এখন সোশ্যাল মিডিয়ায় চলছে যে কেন্দ্রের মন্ত্রী ঢুকতে দেবো না, কেন্দ্রের সাংসদ ঢুকতে দেবো না, কেন্দ্রের আমলা ঢুকতে দেবো না, কেন্দ্রের সিবিআই ঢুকতে দেবো না, কেন্দ্রের পুলিশ ঢুকতে দেবো না, শুধু কেন্দ্রের টাকাটা চাই আর সেটার হিসাব চাওয়া যাবে না। এটা হচ্ছে গল্প। কেন্দ্রের টাকা ছাড়া বাকি সব কোনো কিছু ঢুকতে দেবো না। আর যখন দরকার পড়বে গাছ কাটানোর জন্য আর্মিকে ডেকে এনেছে কলকাতা শহরে, আর পঞ্চায়েত নির্বাচন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করায়। যে সরকার গাছ কাটতে পারে না, সেই সরকারের কি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আছে? আমি এই প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। গতকালকের ঘটনাটা জ্যোতির্বাবুর কাছে প্রশ্ন করলাম। আজকে ওখানে কয়েকজন লোক ছিলেন এবং ওনারা দাবি করেছেন যে আপনার শিশু কন্যাটি মারা গেছেন, তাদের পূর্ণ তদন্তের দাবি এবং ক্ষতিপূরণের দাবি। এই বিষয়ে আপনি দেখুন, সহযোগিতা আমি কালকে তো ছিলাম না, কালকে যেহেতু নূতন দায়িত্ব দেওয়া হয়েছে দলের থেকে, সেই কারণে কয়েকটা জেলা আমাকেও যেতে হয়। আমি যেমন মাননীয় সাংসদরা এসছেন সেরকম আমিও যাই, আমি কালকে ছিলাম না। তো যাই হোক, তৃণমূল কংগ্রেস আশ্রিত কয়েকজন দুষ্কৃতী কিসব করেছে আমি শুনলাম সংবাদদাতাদের মাধ্যমে। আমি কালকের আগেই আনন্দবাজারের সংবাদদাতা, নাম করে বলছি, মাননীয় প্রশান্ত পাল আমাকে ফোন করেছিলেন। আমি সেখানেও দুঃখ প্রকাশ করেছিলাম, বললাম যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং সঠিক তদন্ত হওয়া উচিত। যে কোনো দোষী এইরকম ঘটনা ঘটলে দোষীদের সাজা হওয়া উচিত। কিন্তু তার আগে এইরকম বহু ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকেও প্রশ্ন করব, আমাদের মধ্যেই কেউ সেই নিউজকে চালিয়ে আবার ডিলিটও করেছে। পাড়াতে ঘটনা ঘটেছিল, 10 বছরের একজন বাচ্চা অনাহারে মৃত্যু হয়েছিল, সেদিনকে তারা কোথায় ছিল? যে নিউজ চ্যানেলগুলো চালিয়েছে তাদেরকে আমি প্রশ্ন করব, আপনি ডিলিট কেন করলেন সেই নিউজটা? বড় প্রশ্ন। আপনি তাহলে আপনার বুকের পাটা নেই, আপনি না জেনে না বুঝে এই কাজটা আমাদের দ্বারা কতটা সম্ভব না সম্ভব আপনি আগে জানতে হবে। মাননীয় দাদা বললেন এখনই কি এমপি কি করছেন এখানে, এটা তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিষয়টা মাননীয় শান্তনদা বললেন। প্রত্যেকবার জলের বিষয়ে লিখে দিয়েছি, জল সংসাধন কেন্দ্রের মন্ত্রী যে আমাদের আছেন, রাজ্যকে চিঠি দিলে কোনো উত্তর পাওয়া যায় না, রেলের বিষয়ে কোনো চিঠি দিলে উত্তর পাওয়া যায় না। আমরা যদি নিজে হতে সব করি তাহলে কি হবে? আপনারাই তখন বলবেন, আপনারাই প্রশ্ন তুলবেন, আপনারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানেন না। প্রত্যেক জিনিসে রাজ্য সরকার চাই, রাজ্য সরকারের সহযোগিতা ব্যতিরেকে হবে না। আমাদের কাছে যে হিসাব আছে সেই হিসেব অনুযায়ী 5 বছরে 4,48,214 কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্র সরকার থেকে। আমি জিজ্ঞেস করবো পুরুলিয়ার জন্য এটা কি এসছে, পুরুলিয়ার জন্য এটার জন্য কি করেছেন? এতগুলো যে কাঁচা বাড়ি আমরা দেখতে পাই, প্রধানমন্ত্রী আবাস যোজনার কি করেছেন? আপনি বাংলা আবাস যোজনায় নাম দিন, আমার দেখার দরকার নেই, ঠিক আছে, আপনি রাজনীতি করুন। তো বাংলা আবাস যোজনাও যদি হয়ে থাকে তাহলে এতগুলো আমফানে ঘর উঠলো কি করে? 1000 কোটি টাকা দরকার পড়লো কি করে? মাননীয় প্রধানমন্ত্রী বলেও গেছেন এটা তো আমি অ্যাডভান্স করলাম, আরও হিসেব দিন, আমি আরও টাকা দেবো। কিন্তু হিসেব দেওয়ার কোনো দম নেই। দেখা যাচ্ছে কি প্রধানের স্ত্রী টাকা পাচ্ছে। আমি এখানে যারা বসে আছে সেই তাদেরকে জিজ্ঞেস করতে চাই, গত কয়েকদিন আগে বড়াবাজারে গেছিলেন মাননীয় সম্মানীয় আমাদের জেলার সভাধিপতি সুজয়বাবু, পাথর ফাতারের ইনভেস্টিগেশন করার জন্য, তদন্ত করার জন্য দেখতে গেছি। আমি তো জিজ্ঞেস করব, 2 বছর আগের থেকে আমরা সক্রিয় আছি এর বিরুদ্ধে। আমাদের জেলা পরিষদের 2 জন সদস্য লিখে দিয়েছিলেন আর কি, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ডিএম সাহেবকে। এখনো পর্যন্ত তার কোনো হদিশ হয়নি। আমাদের পুরো সক্রিয় আছে। আপনি 2 বছর পরে যাওয়ার কি প্রয়োজন পড়লো? তাহলে মাঝের সেটিংটা কি গন্ডগোল হয়ে গেছে? ঠিক আছে, সেটাও আমি মেনে নিলাম, আপনার সদিচ্ছাকে আমি ধন্যবাদ জানাই। বালি এবং কয়লার বিরুদ্ধে একটাও তো কোনো শোনা যাচ্ছে না, একটাও কোনো কিছু শোনা যাচ্ছে না। কেন বলছেন না? বালি পাচারের বিরুদ্ধে এবং কয়লা পাচারের বিরুদ্ধে গত কয়েকদিন আগে প্রায় 25-30টা ট্রাক্টর মাননীয় মন্ত্রী আমাদের এখান থেকে যিনি আছেন তার গ্রামে আটক করেছিল গ্রামবাসীরা। কই তার বিষয়ে তো একটাও শব্দ আমার শোনা গেল না। বালি পাচার কেন হচ্ছে?
তো অবাধে লুটপাট চলছে। এই লুটপাট আর বেশি দিন নয়, জনগণ ধরে ফেলেছে। আমি তো বলতে চাই, সরাসরি জিজ্ঞেস করুন, মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি 1,000 কোটি টাকা দিয়েছে? মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি এই যে 4,86,214 কোটি টাকা দিয়েছি? আমরা ডাইরেক্ট দিতে পারি না, না জেনে থাকলে এটা জানার দরকার আছে। আমি যারা যারা প্রশ্ন তুলেন তাদেরকে অনেকজন তৃণমূলের বন্ধুরা জিজ্ঞেস করেন পুরুলিয়ার জন্য কি করছেন। পুরুলিয়ার জন্য আওয়াজ তুলেছি, অযোধ্যা পাহাড়ের জন্য তুলেছি, পুরুলিয়ার জলের জন্য তুলেছি। আপনার আগের সাংসদ কিংবা যারা আছে তারা কি করেছেন সেটা দেখান। হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এটা বারবার আমি বলছি, আমরা ডাইরেক্ট করতে পারি না। রাজ্যকে পাঠাবো, রাজ্য সেটা রাজ্যের সদিচ্ছা চাই। আমি এখনো বলছি, আমাকে তৃণমূলের একজন বন্ধু ফোন করেছিলেন একদিন কি আমাদের এখানে একটা কলেজের ব্যবস্থা করুন। আমি নাম বলছি না, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক মোটামুটি ভালো। আমি তাকে বললাম এরকম হয় না, আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আপনার শিক্ষামন্ত্রীকে লিখতে বলুন কি এত টাকা চাই এই বাবদ, আমি কথা দিচ্ছি আমি স্যাংশন করাবো, যেটা বলবেন সেটা আমি ব্যবস্থা করাবো। কিন্তু তাদের তো সদিচ্ছা চাই, জলের জন্য তো সদিচ্ছা চাই। কীভাবে আজকে আপনার 34 বছর যা শেষ করলো সিপিএম, আপনার 9 বছর 10 বছর হতে চললো, জলের জন্য কি সুরাহা ব্যবস্থা করেছেন পুরুলিয়া ঝাড়গ্রামের জন্য? আপনি আপনার টাকার দরকার বলুন, টাকা আমরা ব্যবস্থা করব, কিন্তু নিয়ম মেনেই হবে। নিয়ম না মেনে টাকা নেব, ক্লাবকে দেব, মাতালদেরকে দেব, হইট্টগোল করব, মেলা করব, আনন্দ উৎসব করব, হিসাব দেব না, এটা চলবে না। জনগণের টাকা লুট করতে আমরা দেব না। আমরা চৌকিদার বসে আছি। চলতি বছর কিছু পরিকল্পনা আছে না আপনার? দেখুন, আবার আমি বলছি, মেম্বার অফ পার্লামেন্টের ব্যক্তিগত কোনো পরিকল্পনা হয় না। দেশের যা হয়, আমাদের কাজ হচ্ছে আইন, সভায় আইন পাস করানো। মাননীয় সায়ন্তনদা বলেই দিলেন কেন্দ্র সরকারের 6 মাসের উপলব্ধি, সেটাই আমরা করেছি, সেটাই আমাদের ভাগিদারি। জম্মু কাশ্মীর আজ জম্মু কাশ্মীর হয়েছে, ভারতবর্ষের অবিচ্ছিন্ন অঙ্গ হয়েছে। 3 তালাক বিল পাস করেছি, রাম মন্দিরের জন্য আজ আমাদের পিরিয়ডে রাম মন্দির হতে চলেছে, আরও বিভিন্ন উপলব্ধি আছে। এটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ আমরা চাইলেও করতে পারি না, মানে ইচ্ছা থাকলেও আমার গ্রামের রাস্তা করতে পারি না, সেটার জন্য আমাকে ভিডিওকেই ধরতে হবে। হ্যাঁ, এমপিলেটসের বিষয়ে অনেক কিছু অনেক লোক জিজ্ঞেস করতে পারেন। এমপিলেটস তো আপনাদেরকে আমি পিপি কিটের জন্য দিয়েছিলাম, সেটাই তো দেওয়ার সদিচ্ছা নেই রাজ্য সরকারের। আমি 2 লক্ষ টাকা আমি আরও বলেছিলাম যদি দরকার পড়ে আরও দেবো আমি, কারণ যারা সমাজের জন্য কাজ করছে তাদের সুরক্ষাটা দরকার আছে। অ্যাম্বুলেন্স ড্রাইভারের জন্য আমার চোখে জল চলে এসেছিল, প্রত্যেকদিন রোগী নিয়ে যায় তারা, কিন্তু কোনো উপায় নেই। তো আমি সেই জন্য বলতে চাইছি কি, যারা এরকম রটাচ্ছে, যারা এরকম ভুলভাল রিপোর্ট করছে, তাদেরকে সব কিছু জেনে চোখ কান খুলে কাজ করবে, না জেনে বলবেন না, যা না জেনে করবেন না। আর এই প্রশ্নগুলো আমার রইল, তাদেরকে জিজ্ঞেস করুন তারা পুরুলিয়ার জন্য কি করেছে এতদিন ধরে। আমার যেখানে গ্রাম আজও মোটামুটি আপনার 1 বছরও হয়নি রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাই সেই রাস্তা এখন আবার আমাকে খুঁজতে হয় রাত্রিবেলা গেলে কোনটা দিয়ে রাস্তা আছে। সেই পিচ আর পিচ নেই, যেই শুরু হয়েছিল সেই শেষও হয়ে গেছে ওটা। তো ওই গ্রামে যদি হয়ে থাকে তো বাকিগুলো তো সেই একই অবস্থা আছে। দেখুন, আমাদের সব টিম ঠিক করি, কে কোথায় যাবো আমরা টিম ওয়ার্কে বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি যেমন আজকেই নিয়ে এসছেন, এটা নিজের ইচ্ছাতে আসেননি, আমরা সেরকম কে কোথায় যাচ্ছি সব টিম ওয়ার্ক হচ্ছে। আমরা বসবো, ঠিক করব। আমাদের এখানে পুরুলিয়ার প্ল্যানিংয়ের জন্য মাননীয় জেলা সভাপতি আছেন, সাধারণ সম্পাদকরা আছেন, রাজ্যের প্ল্যানিংয়ের জন্য রাজ্যের সভাপতি, রাজ্যের সাধারণ সম্পাদকরা ঠিক করা হবে। আমরা সবার পাশে যাচ্ছি, কার পাশে যাচ্ছি না এরকম তো নয়। কিন্তু পরিবারের তো রেলের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ আছে। আমি তো বলেছি তার আগে, আমি তো বলেছি কি তদন্ত হওয়া উচিত। রেলের বিরুদ্ধে আছে না তার মধ্যে আর কি আছে সেটা তো দেখা যাবে, পরিষ্কার হয়ে যাবে। দুধের দুধ জলের জল হওয়া উচিত, তো আমি বলছি তো। আমি 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 1 মিনিট একটা বিষয় আমি বলে দিই, পরে মিস একটা বিষয় বলে দিই। আমি বলছি একটা বলে দিচ্ছি এটা, যেটা মাননীয় সাংসদ, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের 20 জন সাংসদ, 18 জন লোকসভার আর 2 জন রাজ্যসভার, তারা সকলে পর্যাপ্ত পরিমাণ টাকা কোভিডের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছেন, তাই তো? ডিএমকে দিয়েছেন তো? 50 লাখ টাকা এখানকার সাংসদ দিয়েছেন। আজকে আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি করছি এই 50 লক্ষ টাকা তারা কি করলেন।
পুরুলিয়াতে 50 লক্ষ টাকার কতগুলো পিপিই কিট কেনা হলো? 50 লক্ষ টাকার জন্য হসপিটালের কি উন্নতি করা গেল 50 লক্ষ টাকা দিয়ে? এই জবাব এখানকার প্রশাসনকে দিতে হবে, না এই 50 লক্ষরও কাটমানি হয়ে বেরিয়ে গেছে। নির্দিষ্টভাবে জবাব দিতে হবে। যদি ওরা না দেন, আমাদের পার্টির যে আরটিআই সেল আছে, অন্তত আমাদের সাংসদরা যে টাকা দিয়েছে তার আরটিআইয়ের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে যে হিসাব চাইব যে তুমি এই টাকার কি করলে, তার হিসাব দাও। কল্যাণ ব্যানার্জি যা বলেছেন, একটা কথা হচ্ছে, দেখুন কাকে কি বলতে হয় সেই বোধ বুদ্ধি ওদের চলে গেছে। কারণ কি হয়, মানুষ যখন পতন দেখে না, তখন ভগবান যখন কারো সর্বনাশ করতে যায় তাকে সবার আগে পাগল করে দেয়। বিনাশকালে বুদ্ধিনাশ। তা উনি রাজ্যপালকে দালাল বলেছেন, বিজেপির দালাল, তার উত্তর রাজ্যপাল দেবেন, আমাদের পক্ষে দেওয়া ঠিক না, বা বলবেন। কিন্তু কল্যাণ ব্যানার্জি কিসের দালাল, এটা আগে উনি প্রমাণ করুন। উনি মাফিয়াদের দালাল, না প্রমোটারদের দালাল, না উত্তরপাড়ার ওখানকার গুন্ডাদের দালাল, যে গুন্ডারা আমার রাস্তা আটকে ছিল? এটা আগে ওনাকে প্রমাণ করার দরকার। শ্রীরামপুরের মানুষ, উত্তরপাড়ার মানুষ, কন্যাগড়ের মানুষ জিজ্ঞাসা করছে এ কিসের দালাল। তার জন্য আমরাও ওই উত্তরের খোঁজে আমরাও রয়েছি। আচ্ছা, আমি দুটো বিষয় নিয়ে আমি আর একটা বিষয় একটু বলছি, বললাম বিদ্যা শব্দ বলে দেন, তারপরে যদি কথা শেষ করুন, তারপরে কারো প্রস্তাব দাও। প্রথম কথা হচ্ছে যে আমাদের জ্যোতির্মদার বাড়ির সামনে কিছু দুষ্কৃতকারী আমাদের বিভিন্ন রকম কায়দা কসরত করেছে, যা অসভ্য মনে হয়েছে খুবই। পুরুলিয়া জেলায় যখন সংস্কৃতি ছিল না আগে, পুরুলিয়া জেলায় অনেক বড় বড় ঘটনা ঘটেছে। দুলাল কুমার, ত্রিলোচন মাহাতো এদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, নিরঞ্জন গোপকে গুলি করে মারা হয়েছে, দামোদর মণ্ডলকে গুলি করে মারা হয়েছে। তো এত বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু কোনো নেতা মন্ত্রীর বাড়িতে ভারতীয় জনতা পার্টির পূর্ণ শক্তি থাকতেও কিন্তু আমরা এই ধরনের অপসংস্কৃতির কাজ কিন্তু করিনি। কিন্তু আজকে অদ্ভুত জিনিস, একজন সাংসদ, এবং শুধু সাংসদ নন, উনি পার্টির একজন রাজ্যের সাধারণ সম্পাদক, ওনার বাড়িতে একটা বিশ্রী রকমের কাণ্ড অঙ্গভঙ্গি করা হলো, সোশ্যাল মিডিয়ায় দেওয়া হলো। এটা কে করলো, কোন সাহসে করতে পারে? যদি ওরা ব্যক্তিগত করে থাকে তাহলে প্রশাসন কোন রকমের সংবাদ এসছে, ইলেকট্রনিক মিডিয়া দিচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে না কেন? সে তো নির্বাচিত প্রতিনিধি। এই ধরনের ঘটনা যদি দ্বিতীয়বার হয়ে থাকে, আমি আপনাকে বলছি, জেলা সভাপতি দায়িত্ব নিয়ে বলছি, পুরুলিয়া জেলার কোনো নেতা মন্ত্রী থাকবে না, যেটা সায়ন্তনদা বললেন, যার বাড়ির সামনে ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে না। তাদের যেভাবে পদ্ধতি নিতে হয় আমরা নেব। যদি সংস্কৃতি নষ্ট হয়, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আমরা এখনও বলছি, এটা ফার্স্ট টাইম হলো, সেকেন্ড টাইম যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি চুপচাপ আর বসে থাকবো না। দায়িত্ব নিয়ে বলছি, জেলা সভাপতি হিসাবে বলছি, যতদূর যেতে হয় যাব। প্রশাসনকে কীরকম যদি চ্যালেঞ্জ নিতে হয়, চ্যালেঞ্জ নেব। ইয়ার কি পেয়েছে? এতজন এমএলএ আছে, কেউ বলতে পারবে যে কোনোদিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোন রকম অবৈধ আচরণ করেছে? আমাদের কার্যকর্তার প্রায় 2500 কার্যকর্তার নামে আমাদের মিথ্যা কেস দেওয়া সামনে করেছি, থানায় করেছি, ব্লক অফিসে করেছি, আমাদের ন্যায্য অধিকার নিয়ে গেছি। কিন্তু এই ধরনের সংস্কৃতি, এত লজ্জাকর ঘটনা, এটা কিচ্ছু না। এটা তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকে। তরুণ তরী একজন সাংসদ, সে ছুটে বেড়াচ্ছে, ভয় পেয়ে গেছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না বিজেপিকে, তার জন্য অন্য পথ অবলম্বন করছে। দ্বিতীয় পথ হলো যে আমাদের সাংসদদের পয়েন্ট যেটা দিয়েছে ওরা, যে ট্রেনে যে দুর্ঘটনাটা ঘটেছে তার জন্য। দেখুন, আমরা পুরুলিয়া জেলায় নিদর্শন সৃষ্টি করেছি। আমরাই পরিযায়ী শ্রমিকদের বাড়ি আমরা প্রথম গেছি। কুমড়াবাদে আপনারা দেখেছেন যে আমি যাওয়ার চেষ্টা করেছি। দুর্ঘটনাজনিত কেসে উত্তরপ্রদেশের জিনিসটা প্রকাশ্যে এলো, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা করে ঘোষণা করলেন। কিন্তু আরও যারা মারা গেছেন দুর্ঘটনায়, কুমড়াবাদে কেন উনি পেলেন না? যখন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হলো সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাবে, তখন বাড়ির লোকদের ভয় খাইয়ে বলা হচ্ছে জেলা সভাপতি যেন না আসে। গোটা গ্রামটাকে পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হলো। সত্য ঘটনা, এরা চায় না আসুক। কোয়ারেন্টাইন সেন্টারগুলো কার জন্য আজকে এরকম অবস্থায় পড়ে আছে? কাদের দায়িত্ব? ভারতীয় জনতা পার্টির দায়িত্ব, না পরিযায়ী শ্রমিকদের বাড়ির লোকের দায়িত্ব সেই শ্রমিকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা? একবেলা খেতে পাচ্ছে,
কেউ খেতে পাচ্ছে না, জল পাচ্ছে না, অথচ কেন্দ্রীয় সরকার বলেছে সমস্ত রকমের কোভিড-19-এ 85% সরকার বহন করবে। তাতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য হোক, তাদের বাড়িতে গিয়ে পরে তাদের অবস্থা খারাপ হোক, মেডিসিনের জন্য হোক, কোয়ারেন্টাইন সেন্টারে খাবার জন্য হোক, জলের জন্য হোক, সমস্ত রকম ব্যবস্থা করবে। তাহলে কেন আজকে কোয়ারেন্টাইন সেন্টারগুলো পড়ে এলো? আমি কালকে গেছিলাম কেশরগড়ে, একদিনের জন্য কেউ খাবার দেয়নি, বিডিও ফোন তুলেনি, ওসি ফোন তুলেনি। কেন ভাই? তারা কি অপরাধ করেছে? পশ্চিমবঙ্গের অর্থনীতিকে স্ট্রং করার জন্য তারা অন্য রাজ্যে কাজ করতে গেছে। ভিখারি সরকার, যার কাজ দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারকে পয়সা তুলে দেওয়ার জন্য গরিব মানুষগুলো পেটের দায়ে অন্য রাজ্যে গেছে, সেখান থেকে পয়সা নিয়ে এসে নুনের দোকান, তেলের দোকান, স্কুলের খরচা দিচ্ছে। কাকে সহযোগিতা করছে? রাজ্য সরকারকে করছে। আর সেই রাজ্য সরকার তাদেরকে যেমন একদম সৎ ছেলেকেও এরকম ব্যবহার করে না। আর তারা যখন মারা যাচ্ছে তাদেরকে টেনে টেনে ভাড়ার মতন তুলছে লাশগুলোকে। এদের মানবিকতা বলে কি জিনিস আছে? অতএব আমরা একটা পরিষ্কার বলে দিচ্ছি, পুরুলিয়া জেলার মানুষ আমরা এতদিন চুপচাপ বসছিলাম সরকারের সমস্ত কিছু মেনে। এবার যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যদি সাধারণ মানুষের উপর এরকম অত্যাচার করা হয়, আমরা কিন্তু এবার রাস্তায় নামবো, যা হবার হবে দেখা যাবে। যেটা টিএমসির তরফ থেকে বলা হয়েছে যে ওখানে মানে আমাদের সাংসদের বাড়ির সামনে যারা বসছিল তারা নাকি বজরং দলের ছেলে। দেখুন, কয়েকদিন আগে সুজয়বাবুর কাছে একটা ছবি বার হয়েছিল, তাদের দেখেছেন তো? বজরং দলের ছেলেরা কোনো তৃণমূলের নেতার কাছে যায়নি আজ পর্যন্ত, দেখাতে পারবেন না। যারা বজরং দল করে, যারা বিজেপি করে, তারা কোনো সুজয় ব্যানার্জির সঙ্গে ফোনালাপ করে না। রেকর্ডগুলো দেখবেন, পুরোপুরি ইনস্ট্রাকশন দিচ্ছে তৃণমূল কংগ্রেস। যদি সাহস থাকে, আমি বলছি, যদি বজরং দলই করে, যদি ওনারা মনে করছেন করে, অ্যারেস্ট করুন ওদিকে। আমি বলছি অ্যারেস্ট করুন। কেন আটকে রেখেছেন? এখন সাংসদ না, সে প্রতিদিন মেম্বার অফ পার্লামেন্ট, এই জেলার সর্বোচ্চ পদে আছেন উনি, ওনাকে অপমান, এটা হয় নাকি? তাহলে যদি ওনার যদি নিরাপত্তা না থাকে, ওনার যদি সম্মান না থাকে, তাহলে এই সরকার কাকে সম্মান দেবে? একজন সাধারণ পঞ্চায়েত মেম্বার, যাকে বাড়ি থেকে চুলের মুঠি দিয়ে তুলে নিয়ে এসছে এরা, সাংসদকে অপমান করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যপাল তো নাকি জনপ্রতিনিধি নন, তাহলে একজন সাংসদ তো জনপ্রতিনিধি। তাহলে কি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, বাকি কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা প্রতিনিধি নন? এটা কি পশ্চিমবঙ্গে আজকে আসল চেহারা? যদি এটাই চলতে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টিও বসে থাকবে না। ঠিক আছে, বলছিলাম, দু বছর আগে একজন তরুণ তাজা শিক্ষক শুভজিৎ মাহাতো, তাকে আমি জানি না তদন্তে কি এসছে না আসছে, সেটা কোর্টের বিষয়, কিন্তু ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে আর ঝুলিয়ে রেখেছে এই তৃণমূল কংগ্রেস। তার বিচার চাই না এরা। তার কি চাই এরা? তার একটাই অপরাধ, তার পরিবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। সেটার বেলা কোনো কাউকে আমি দেখিনি তৃণমূল কংগ্রেস কিংবা তাদের আশ্রিত কেউ তাদের বাড়ির পাশে গিয়ে সহানুভূতি দেখান। দ্বিতীয় হচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, সরকার যে কোয়ারেন্টাইন সেন্টারগুলো করেছে, সেই কোয়ারেন্টাইন সেন্টারের, পুরুলিয়ার কোয়ারেন্টাইন সেন্টার তথা পশ্চিমবাংলায় কী অবস্থা আছে একবার ভিজিট করে নাও। প্রত্যেক কোয়ারেন্টাইন সেন্টার থেকে কিংবা হাতুয়াড়া হসপিটালের থেকে আমার প্রায়ই ফোন আসে। প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়, কিন্তু ফোনটা একবার যায়, রিসিভ হয়, কথা হয়, তারপরে আর দ্বিতীয়বার ফোন রিসিভ হয় না আমাদেরও। এরকম একটা পরিস্থিতি আছে। তো আমি জেলা প্রশাসন, রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখব কি আপনারা এই মিথ্যার রাজনীতি ছেড়ে দিয়ে এই করোনা মহামারীর সময় মানুষের পাশে থাকুন। শুধু কেন্দ্র সরকারকে টাকা চাই না করে যা দিচ্ছে তার হিসাবটাও দেওয়ার ব্যবস্থা করুন। এবং আমফানের ঝড়ের পরে যে ঝড় হয়েছিল পুরুলিয়াতে, প্রায় 1350 লোকের ঘর বাড়ি উড়েছিল। আমার কাছে যা হিসাব এসেছিল তথ্য, তাতে কতজন পেয়েছে আর কতজন পায়নি সেটাও তথ্য প্রকাশ হোক। অধিকাংশ লোককে দল চিনে ত্রিপোলার রিপেয়ার করার ব্যবস্থা করা হচ্ছে। যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক তাদেরকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে সিভিক পুলিশের মাধ্যমে,
ওই সিভিক পুলিশদের গাছ কাটার সময় কাজে লাগেনি, ওরা কার বাড়িতে দেওয়া হবে না সেইটা চিহ্নিত করার জন্য এখন কাজ করছে। তো সেগুলো একটু চোখ কান মুখ খুলে কাজ করুক, এটাই আমার অনুরোধ রইল।